Okay, so thank you everyone and welcome to our second class during summer recess on creative writing. So in the first class of creative writing, we have actually discussed about, this is the syllabus of the creative writing, as you know very well, of the Bardhaman University. এবং আমরা পরিষ্কার বলেছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ক্রিয়েটিভ রাইটিং এ এসিসি পেপারে 50 নম্বর রয়েছে, 50 marks, 40 plus 10, 10 for internal assessment and 40 for the end semester or university examination. And these are the various subsections or sections in which the entire syllabus is divided into. The first one is introducing creative writing. The second one is writing as craft. The third one is poems. এবার এই poems, writing as craft এবং short stories সঙ্গে একটা করে টেক্সটও আছে। ধরা যাক writing as craft এর সঙ্গে লেসলি হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং, ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস পোয়েমস এর সঙ্গে, এবং শর্ট স্টোরিতে ও হেনরির দ্য গিফট অফ দ্য মেজাই। আর আমরা ফার্স্ট সেকশনে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, টাইপস অফ ক্রিয়েটিভ রাইটিং, এই অংশগুলো পড়ছি। আমরা আগের দিনে যেটা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ক্রিয়েটিভ রাইটিং এর ভেরিয়াস যে ফিচার্স, তার যে বিভিন্ন ধরনের বলা যেতে পারে বৈশিষ্ট্য, সেইগুলোর দিকে একটু তাকিয়েছিলাম। তার মধ্যে একটা হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড অরিজিনালিটি, একটি হচ্ছে এস্থেটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, কেমন করে ভাষার সৌন্দর্যবোধকে ইউজ করা যায়, একটা হচ্ছে হিউম্যান সাবজেক্টিভিটি, আমার মনের আপন মনের মাধুরী মিশিয়ে আমি কেমন করে ভাষাকে ব্যবহার করব। ভেরি ইম্পর্ট্যান্ট, আগের দিন বলেছিলাম ন্যারেটিভ এলিমেন্ট, তার মধ্যে থাকবে ক্যারেক্টার্স, প্লট, কনফ্লিক্ট। প্লট মানে একটা গল্প, সেটিং মানে কোন জায়গাতে, ইন হুইচ পার্টিকুলার প্লেস অর স্পেস দ্য এন্টায়ার ন্যারেটিভ ইজ বিং সেট, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি ইমোটিভ পারপাস। অ্যান্ড আগের দিন ক্রিয়েটিভ রাইটিং এর ডেফিনেশন দিতে গিয়ে আমরা বলেছিলাম it refers to a form of writing that goes beyond the bounds of the technical, academic, journalistic or professional writing. So technical নয়, academic নয়, textbook নয়, newspaper reporting নয়, কোনো পার্টিকুলার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন এই প্রফেশন সংক্রান্ত নয়। গল্প, উপন্যাস, শর্ট স্টোরি, কবিতা, পার্সোনাল এসে, এই জায়গাতে ক্রিয়েটিভ রাইটিং কাজ করে। মাথায় রাখতে হবে তোমাদের সিলেবাসে ক্রিয়েটিভ রাইটিং আছে কেন এসএসসিতে। কেউ এই উত্তর দিতে পারবে কেন এসএসসি মানে কি? স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স কেন আছে এসএসসিতে? এনিওয়ান ইন দ্য ক্লাস? ক্যান ইউ আনসার? Why is it included? কারণ ক্রিয়েটিভ রাইটিংও এক ধরনের স্কিল, নিজস্ব মানে নিজস্ব মাইন্ড থেকে একটা রাইটিং ক্রাফট করাও তো এক ধরনের স্কিল না? অ্যাবসলিউটলি, এটা স্কিল ডেভেলপমেন্ট, জেনারেলি স্কিল ডেভেলপমেন্ট কোর্সটা এই এম দিয়ে ইন্ট্রোডিউস করানো হয় যে কোনো ইউনিভার্সিটি সিলেবাসে। ধরা যাক ট্রান্সলেশন স্টাডিজ ইজ আ এসিসি কোর্স, আগের সিলেবাসে ট্রান্সলেশন ছিল এসিসিতে, এবারেও আছে, তোমাদের নেক্সট সেমিস্টারে আছে, থার্ড সেমিস্টারে নাকি ফার্স্ট সেমিস্টারে হয়ে গেল না, থার্ড সেমিস্টারে আছে। ধরা যাক একই রকমভাবে ফিল্ম স্টাডিজ আগে ছিল স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে। তার কারণ এটা ধরে নেওয়া হয়, এটা শিখে তোমরা একদিন কোনো দিন ফিল্মের স্ক্রিপ্ট লিখবে, এই এমটা করা হয়, বা তোমরা কোনো দিন নিজেদেরকে ট্রান্সলেশনের প্র্যাকটিসে নিজেদেরকে আনতে পারবে। ইন দ্য সেম ওয়ে ক্রিয়েটিভ রাইটিং ইজ ইন্ট্রোডিউসড ফর দ্য keeping in mind the main objective that one day perhaps you will write fiction or short story or poem, এবং এটাও যেহেতু একটা প্রফেশন, এটাও যেহেতু মানে এটা করে লোকে ফিকশন লিখে বড় লোক হয়, সুনীল গঙ্গোপাধ্যায় হয়, লোকে ফিকশন লিখে ড্যান ব্রাউন হয়, ফলে ফিকশন বা ড্রামা বা শর্ট স্টোরি বা পোয়েম তোমরাও একদিন লিখতে পারবে। এই এইম নিয়ে ক্রিয়েটিভ রাইটিং, ইন ইংলিশ ক্রিয়েটিভ
রাইটিংয়ের কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে। যদিও সিলেবাসটাতে অত ইমাজিনেটিভ এলিমেন্ট নেই, কিন্তু আমরা পড়বার সময় সেটা মাথায় রেখে এগোবো। তো আগের দিন ক্রিয়েটিভ রাইটিংয়ের বেশ কয়েকটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, পোয়েট্রি, ফিকশন, drama, screenplay. Screenplay means basically on which a particular cinema or on which a particular television series is based. That dialogues is known as screenplays, as well as the description of a particular cinema's plot. এই পুরোটাই হচ্ছে স্ক্রিন প্লের মধ্যে অন্তর্গত, যাকে বাংলায় বলে চিত্রনাট্য। আজকের ক্লাসে আমরা সিলেবাসের পরবর্তী অংশে যাব। কাকে ক্রিয়েটিভ রাইটিং বলে জেনে গেছি, এবার টাইপস অফ ক্রিয়েটিভ রাইটিং তোমাদের সিলেবাসে আছে। দেখো 4 ধরনের ক্রিয়েটিভ রাইটিং এর টাইপের কথা সিলেবাসে বলা হয়েছে: এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ অ্যান্ড ন্যারেটিভ। এই 4টে জিনিস কি কি আমরা সেটা একটু পড়বো। আমরা কি কি পসিবল কোয়েশ্চেন্স হতে পারে, কারণ এক্সামিনেশন ওরিয়েন্টেড আমরা পড়ছি, সেগুলোর দিকেও আমরা তাকাবো। সো হোয়াট ইজ এক্সপোজিটরি রাইটিং? এক্সপোজিশন মানে, এনিওয়ান ইন দ্য ক্লাস, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপোজিশন? কোনো কিছু ক্লিয়ারলি কিছু বলা, ওরকম কিছু। Absolutely, Sneha. Exposition means a comprehensive description or explanation of an idea or theory in a very clear way. For example, a large public exhibition of art or trade goods. A exhibition and exposition অনেকটা কাছাকাছি শব্দ। দেখ, exposition will feature exhibits by 165 companies. So কোনো একটা জিনিসের someone is trying to join this call. Okay. কোনো একটা জিনিসের একটা ক্লিয়ার বর্ণনা বা একটা কম্প্রিহেন্সিভ ডেসক্রিপশন is part of the exposition. So expository writing এর definition হচ্ছে it is factual, it is objective and explanatory. Factual মানে কি? fact based, information based. Objective মানে যতটা সম্ভব এটা আমার আপন মনের মাধুরী না মিশিয়ে, নন ইমাজিনেটিভ। and explanatory, ব্যাখ্যা যাতে থাকবে। Its purpose is to inform, explain and describe a subject clearly and logically. What are some of the features of this kind of writing? Objective tone, logical organization and clear structure. একটা প্রপার স্ট্রাকচার থাকবে, যেগুলো সাধারণত আমরা কোথায় কোথায় দেখতে পাই? টেক্সট বুক কন্টেন্ট, রিসার্চ আর্টিকেল, instruction manual of a particular good, for example of a laptop, newspaper reporting, non-editorial newspaper reporting. মাথায় রাখতে হবে এডিটোরিয়াল কন্টেন্টে অনেক সময় সাবজেক্টিভ এলিমেন্ট থাকে। আমি একটা প্রবন্ধ লিখছি যেখানে ব্যক্তিগত মতামত লেখকের ব্যক্ত হচ্ছে, কিন্তু এমনি রিপোর্টে কেবলমাত্র ফ্যাকচুয়াল ডেসক্রিপশন থাকে, সায়েন্টিফিক এক্সপ্লেনেশনস। সো এক্সপোজিটরি রাইটিং ইজ নট আ ক্রিয়েটিভ রাইটিং। টাইপস অফ রাইটিং আমরা পড়ছি, টাইপস অফ ক্রিয়েটিভ রাইটিং পড়ছি না, ঠিক আছে? কি কি টাইপস অফ রাইটিং হয় তার মধ্যে এক্সপোজিটরি রাইটিং ইজ ওয়ান টাইপ, উইচ ইজ ফ্যাকচুয়াল, অবজেক্টিভ, এক্সপ্লেনেটরি। আজকের ক্লাসে আমরা একটা ইন্টারেস্টিং কাজও করব। আমরা কিছু তোমাদেরকে টাস্ক দেবো মানে তোমাদেরকে জিজ্ঞেস করব আইডিয়া অফ আ নভেল। ধরো তোমাদেরকে বলা হলো একটা উপন্যাস লেখো, ট্রাই টু ফ্রেম আ নভেল। It can be any kind of novel. It can be a psychological novel, it can be a historical fiction, it can be a detective fiction. তোমাদের আইডিয়া আমি একটু নেবার চেষ্টা করব, তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব, আমিও কিছু আইডিয়া তোমাদের দেবো, সেটা পড়িয়ে যাবো আর কি। তার আগে আমরা এই জিনিসগুলো একটু দেখে নিই। তাহলে এক্সপোজিটরি রাইটিং এর যদি পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে হোয়াট ইজ এক্সপোজিটরি রাইটিং, তাহলে বলতে হবে ইটস ফ্যাকচুয়াল, অবজেক্টিভ অ্যান্ড এক্সপ্লেনেটরি. It must have objective tone, clear structure and logical organization. Its main purpose is to inform, explain or describe a subject clearly. What are some of the examples of this kind of writing? Textbook content, research article, instruction manuals, newspaper report and scientific explanations. Purishkar, that is
এক্সপোজিটরি রাইটিং, অনেক ক্ষেত্রে ইট মে ইউজ স্টোরি টেলিং টেকনিক্স ইন সাম অফ দ্য ন্যারেটিভ নন ফিকশন, কিন্তু জেনারেলি ক্রিয়েটিভ রাইটিংয়ের পর্যায়ে পড়ে না। 2 নম্বর ডেসক্রিপটিভ রাইটিং। ডেসক্রিপটিভ রাইটিং মানে কি? যার মধ্যে বর্ণনা থাকবে, ভিভিড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এই ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু অনেক ক্ষেত্রেই ওভারল্যাপস উইথ দ্য ক্রিয়েটিভ রাইটিং। মানে বেসিক্যালি কোনো একটা অথর may use some form of description, খুব বেশি মোটা হয়ে গেছে, may use some form of description in storytelling. এর ফলে, for example, I'm giving you an example. For example, I'm writing a novel, an imaginary novel, surrounding a Bengali tantric in 1890s. এই বস, আমি একটু অনলাইন ক্লাস নিচ্ছি, বুঝলে তো, আমি যাক তারপরে তোমাকে একটু রাত্রের দিকে করছি আমি, ঠিক আছে? তুমি বাড়ি ঢুকছো নাকি? বেশ বেশ বেশ, ঠিক আছে, করছি তোমার, ঠিক আছে, বেশ। তো if I am writing a novel about a Bengali tantric, for example, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক, বিভূতিভূষণ এবং তার যে বলা যেতে পারে তার যে ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়, দুজনের পরবর্তীকালে তিনি এই সিকোয়েলগুলো লেখেন। আমি তার যখন সেটা নিয়ে যখন নভেল লিখছি, তাহলে তার ব্যাকগ্রাউন্ড হিসেবে তারাপীঠ আসছে বা মাতৃ সাধনা আসছে, বা ফর এক্সাম্পল এই যে দশ মহাবিদ্যা, 10 জন বিভিন্ন যে কালী ঠাকুরের অবতার, ধূমাবতী, ছিন্নমস্তা, এদের নিয়ে যে তান্ত্রিক যে প্র্যাকটিস সেগুলো আসছে। তার মধ্যে কিন্তু ডেসক্রিপটিভ এলিমেন্ট, আমি তারাপীঠকে ডেসক্রাইব করছি, 1890s তারাপীঠ, তো ফলে তার মধ্যে ডেসক্রিপশনের এলিমেন্ট থাকতে পারে, বুঝেছ? আরও এক্সাম্পল দিয়ে বলছি, ধরা যাক তোমরা ওয়ার্ডসওয়ার্থের যদি টিনটার্ন অ্যাবে পড়ে থাকো, তোমরা পড়বে, বা ড্যাফোডিল পড়ছো, ড্যাফোডিলেই ওই যে ইমাজিনেশনের মধ্যে অথর ইজ সিইং দোজ ফ্ল্যাশেস অফ দ্য ড্যাফোডিল, নিজের কল্পনা শক্তিতে আসছে সেই ড্যাফোডিলগুলো, তার মধ্যে ডেসক্রিপশন এলিমেন্ট থাকবে। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? ফলে ডেসক্রিপটিভ রাইটিং ইউজেস সেন্সরি ডিটেলস and vivid language. Sensory মানে কি? That which appeals to the senses. 5 senses, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যে ফিজিক্যাল সেন্সেস, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা ইন্দ্রিয় তাকে অ্যাট্রাক্ট করবে, এরকম ডেসক্রিপশন। সাইনেস্থেটিক ইমেজারি থাকতে পারে, তার মধ্যে গন্ধ থাকতে পারে, কোনো ফুলের ডেসক্রিপশন, কোনো ফলের ডেসক্রিপশন, তার মধ্যে কালারের ডেসক্রিপশন থাকতে পারে, ইয়েলো, গ্রিন, রেড। ফলে এই যে সেন্সারি ডেসক্রিপশন, যে মুহূর্তে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম একটু আগে, এক্সাম্পল না দিয়ে পড়লে তো পড়তে ভালো লাগবে না। এই যে ধরা যাক, দিস ইজ আ ফেমাস নভেল, তোরা হয়তো পড়িসনি, রূপকথা পড়েছিস, অরুন্ধতী রায়ের লেখা অরুন্ধতীর দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। না স্যার, এখন ওটা পড়া হয়নি। It's a very famous novel set in the background of the Naxalite movement of Bengal. For example, it begins with, she lived in the graveyard like a tree. একটা গ্রেভিয়ার্ডের ডেসক্রিপশন দিচ্ছে, সে একজন গ্রেভিয়ার্ডে থাকে প্রায় গাছের মতো, মানে গ্রেভিয়ার্ডে থাকতে থাকতে অ্যাজ ইফ she is becoming part and parcel of the graveyard, সে কেন সেই মৃত্যু উপত্যকার অংশ হয়ে গেছে। At dawn she saw the crows off and welcomed the bats home. At dusk she did the opposite. Between shifts she conferred with the ghosts of the vultures that loomed in high branches. সে সেখানে থাকে, ক্রোজদেরকে সেখান থেকে তাড়ায়, কাকেদেরকে, সেটা প্রায় বাদুড়দের একটা জায়গা হয়ে গেছে।
ওপরে ভালচাররা ওড়ে। She felt the gentle grip of their talons like an ache in an amputated limb. Gentle grip of their talons, talons মানে নোক, ভালচার মানে সে তো জীবন্ত একটা মানুষ যে গ্রেভিয়ার্ডে থাকে, কিন্তু যখন ভালচাররা এসে মৃতদেহকে ধরে, চেপে ধরে তাদের ত্বকটাকে এফোড় ওফোড় করে তাদের মাংসপেশি থেকে মাংস তুলে নিয়ে চলে যায় খাবারের জন্য, ট্যালন, ট্যালন মানে তাদের তাদের নোক, সেটা যেন তার গায়েও যেন সেটা মানে বসে যায়, আঁচড়ায়, তাকেও যেন মানে ফিল করে তাদের গ্রিপটা। লাইক অ্যান এক, এক মানে যন্ত্রণা, ইন অ্যান অ্যাম্পিউটেড লিম, অ্যাম্পিউটেশনস মানে যে লিমটা নেই, গোস্ট লিম, হাত কেটে গেছে, অ্যাম্পিউটেড হ্যান্ড, অর্থাৎ তাকে হয়তো এই ভালচারগুলো কামড়ায় না, কিন্তু সে ফিল করে সেই যন্ত্রণা। She gathered they weren't altogether unhappy at having excused themselves and excited from the story. এবং she gathered they weren't altogether unhappy মানে ভালচাররা খুব একটা আনহ্যাপি নেই, at having excused themselves and exited from the story, এবং মানে সেই গল্প থেকে তারা বেরিয়ে যায়, মানে তারা আকাশ থেকে আসে, তাদের খাদ্য নিয়ে চলে যায়। তো এই ডেসক্রিপশন দিয়ে একটা নভেল শুরু হচ্ছে। মানে প্রথমেই নভেলের প্রথম প্যারাগ্রাফেই অথরদেরকে মানে সরি রিডারদেরকে শক করা হচ্ছে যে এরকম একটা গ্রেভিয়ার্ডে কে থাকতে পারে, মানে যে ভালচারদের সঙ্গে ঘর করে, এটা কি করে সম্ভব। তো এই দিয়ে একটা ফতেপুরি মসজিদের কাছে জিয়াউদ্দিন বলে একটা ব্লাইন্ড ইমাম, সেখানে এই ইমামের কাছে এই ভদ্রমহিলা আশ্রয় নিয়েছে, তার গল্প দিয়ে শুরু হচ্ছে। একটা মার্জিনালাইজড সোশ্যালি এক্সক্লুডেড ওম্যানের স্টোরি দিয়ে গল্প শুরু হচ্ছে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, গল্পের নামের মধ্যে হ্যাপিনেস রয়েছে, বাট ইট বিগিনস উইথ অ্যাবসলিউট স্যাডনেস অ্যান্ড মেলানকলিয়া। ফলে এইভাবে একজন অথর, দিস ইজ ডেসক্রিপশন, তার এর মধ্যে বর্ণনা রয়েছে, এরকম নয় যে এর মধ্যে বর্ণনা নেই। এই ডেসক্রিপশনের মধ্যে দিয়ে একটা অথর তার প্লট লাইন বুনছে, উইভ করে, যেরকম মাকড়সা তার জাল দিয়ে বুনে, সেরকমভাবেই একজন বড় অথর বা অথরেস তার গল্প বনে। বুঝতে পারছিস? বল বুঝতে পারছিস কিনা? ফলে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে সেন্সরি ল্যাঙ্গুয়েজ থাকবে, সাইট, সাউন্ড শুনতে পাচ্ছি, টাচ, টাচ করতে পারছিস, টেস্ট করতে পারছি, স্মেল করতে পারছি, এবং এর মধ্যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজও থাকবে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে তোরা পড়েছিস অলরেডি, সিমিলি, মেটাফার, পার্সোনিফিকেশন, এইরকম এলিমেন্ট ইউজ করবে, কম্পেয়ার করবে, হ্যাঁ, অনেক সময় সিম্বলিক্যালি ইউজ করবে মেটাফারকে, ভাষাকে, পার্সোনিফাই করবে আকাশ, বাতাস, বায়ু, এগুলো যেন মানুষ হয়ে উঠবে। ফলে কোথায় কোথায় ইউজ করে, কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে, কোনো নেচার রাইটিংয়ের ক্ষেত্রে, ট্রাভেলগের ক্ষেত্রে। ট্রাভেলগ মানে এনিওয়ান ইন দ্য ক্লাস? ট্রাভেলগ স্যার ভ্রমণ কাহিনী। হ্যাঁ স্যার, ট্রাভেল ডায়েরিজ। ট্রাভেল ডায়েরিজ, ট্রাভেল মেমোয়ার ইজ নোন অ্যাজ ট্রাভেলগ। সারা পৃথিবীর ইতিহাসে বিখ্যাত বিখ্যাত ট্রাভেলগ রয়েছে। একটা হ্যাঁ, বিক্রম সেতের তো ট্রাভেলগ, মানে বিক্রম সেত তো মানে নিজের ট্রাভেলগটা লিখে প্রবাবলি ফেমাস হয়েছে। হ্যাঁ, প্রচুর ট্রাভেলগ লিখেছেন বিক্রম সেতের, ট্রাভেলগ রয়েছে সারা পৃথিবীতে, বিভিন্ন ধরনের ট্রাভেলগ রয়েছে। যেরকম খুবই বিখ্যাত কয়েকটা ট্রাভেলগের মধ্যে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ফিকশনের মধ্যে ফ্রম হেভেন লেক, হ্যাঁ ট্রাভেলগ, বিখ্যাত ট্রাভেলগ। জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, যেটা কঙ্গো উপত্যকায় মার্লো বলে একটা ক্যারেক্টার, সে যাচ্ছে সেই সময় ব্রিটিশ কঙ্গোতে। স্যার ওটা অ্যাকচুয়ালি একটা নভেলা। নভেল নয়, নভেলা, ছোট মতো 100 পাতার নভেলা, সিনেমা হয়েছে। জ্যাক কিরকের অন দ্য রোড, ওকে, বিখ্যাত ট্রাভেলগের মধ্যে পড়ে। তারপরে ধরা যাক বিভিন্ন ভারতবর্ষে যারা এসছে, ইউএন সাং, তারপরে তোর বল আরে সেই ভদ্রলোকের নামটাই ভুলে গেলাম, বৌদ্ধ ধর্ম নিয়ে যিনি লেখালেখি করেছেন,
অতীশ দীপঙ্করের লেখা ট্রাভেলগের মধ্যে পড়ে, চার্লস ডিকেন্সের আমেরিকান নোটস ফর জেনারেল সার্কুলেশন, ডিকেন্সের লেখা, এগুলো প্রতিটাই, লরেন্সের লেখা টুয়াইলাইট ইন ইটালি অ্যান্ড আদার এসেস, ডিএইচ লরেন্সের, এগুলো প্রতিটাই ট্রাভেলগের বিভিন্ন এক্সাম্পল। মার্ক টোয়েনের অ্যাডভেঞ্চার অফ দ্য হাকলবেরি ফিন যদিও ঠিক ট্রাভেলগ নয়, ইটস আ নভেল, কিন্তু তাও সেই সময়ের আমেরিকার একটা দুর্দান্ত ডেসক্রিপশন হাকলবেরি ফিনে রয়েছে। B.S. Naipaul's India, A Wounded Civilization, is an example of a travelogue. ওকে, তো এগুলো প্রতিটাই কিন্তু ট্রাভেলগ কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং এর পার্ট, ঠিক আছে? এমনকি পোয়েট্রির মধ্যেও ডেসক্রিপটিভ রাইটিং থাকতে পারে। তাহলে ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে সেন্সরি ল্যাঙ্গুয়েজ, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, সাবজেক্টিভ পার্সপেক্টিভ, it should use a vivid language to portray a person, place, object or any event. আচ্ছা, আমরা দেখ তো ওদের স্টাডি মেটেরিয়ালের 3 পাতা থেকে 4 পাতা ওই জায়গাতে আমি কিন্তু এক্সাম্পল দিতে গেছি। ডেফিনেশনটা একটা জায়গায় আছে, এক্সাম্পলটা একটা জায়গায় আছে। এই যে এক্সপোজিটরি রাইটিং এর আমি একটা এক্সাম্পল স্যাম্পল প্যারাগ্রাফ দিয়েছি। ফর এক্সাম্পল, দ্য ডেফিনেশন অফ দ্য ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষটাকে বাংলায় বলে। It's an example of scientific writing, factual, objective. It is expository writing. For example, photosynthesis is the process by which the green plants and some other organisms use sunlight to synthesize foods with the help of the chlorophyll. That is the definition of photosynthesis. It is an example of expository writing because it is factual. The tone is neutral, কোনো biasness নেই, যা ঘটছে ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে পাঠককে। অন্যদিকে যদি আমি লিখি, বাবা, the twilight sky melted into a canvas of lavender and gold as the sun dipped behind the hills. সূর্য যখন অস্ত যাচ্ছে পাহাড়ের গা দিয়ে, টুয়াইলাইট স্কাই, গোধূলির আকাশ, সূর্য কেন গলে 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 ওই ক্যানভাস অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার হচ্ছে একেবারে হালকা বেগুনি, এবং গোল্ড তার মধ্যে কেন মিশে যাচ্ছে। দ্য জেন্টল ব্রিজ রাসেল দ্য লিভস, ধরা যাক তোর দাঁড়িয়ে রয়েছিস তুই এভারেস্ট বেস ক্যাম্পে, এবং দেখছিস এই টুয়াইলাইট স্কাই মেল্ট করছে ল্যাভেন্ডার এবং গোল্ড, এন্ড দ্য সান ডিপড বিহাইন্ড দ্য হিলস। আর জেন্টল ব্রিজ তুই ফিল করছিস হালকা বাতাস। এভারেস্ট বেস ক্যাম্পে কিন্তু হালকা বাতাস হবে না, খুব জোরে বাতাস হবে। আর জেন্টল ব্রিজ দার্জিলিংয়ে ফিল করতে পারবি। রাসেল দ্য লিভস, পাতার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, ক্যারিং দ্য সুইট সেন্ট অফ ব্লুমিং জ্যাসমিন, জুঁই ফুলের গন্ধ পাচ্ছিস আস্তে আস্তে। দ্য লেক মিররিং দ্য স্কাই, সামনে একটা বিরাট বড় হ্রদ দাঁড়িয়ে রয়েছে, mirroring the sky, shimmered like scattered diamonds, while the chirping of the crickets rose in a soothing rhythm. যেখানে তুই ক্রিকেট মানে হচ্ছে ওই ঝিঝি পোকার ডাক শুনতে পারছিস, আর চারিদিকে স্কাইয়ের মধ্যে ডায়মন্ডের মতো যেন ছড়িয়ে যাচ্ছে এই লেকের রিফ্লেকশন। The scene felt like a whispered lullaby from nature itself. যেন মনে হচ্ছে সিনটা ইটসেলফ একটা মিউজিক। ফলে এই যে ইউজিং অফ দ্য রিচ সেন্সরি ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য ল্যাভেন্ডার অ্যান্ড দ্য গোল্ড রাসেল লিভস, কারণ তুই সত্যি শুনতে পাচ্ছিস পাতার শব্দ। শিমার্ড লাইক স্ক্যাটার্ড ডায়মন্ডস, স্কাইয়ের রিফ্লেকশন লেকের মধ্যে পড়েছে, যেন মনে হচ্ছে চারিদিকে হীরের দুতি বা হীরকখণ্ড ছড়িয়ে পড়েছে। So the goal is to evoke emotion and imagery and not to explain or argue. যে কোনো রিসার্চ বা ডিসার্টেশন বা রিসার্চ পেপারের মেন ফোকাস হয় আর্গুমেন্ট করা, যেটা ফ্যাকচুয়াল। কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং যেটা নভেল ইউজ করা হয়, তার মেন লক্ষ্য আর্গু করা নয়, তার মেন লক্ষ্য তোমাকে এক ধরনের একটা ফিলিংসের কাছাকাছি নিয়ে যাওয়া। বলো, পরিষ্কার কি পরিষ্কার নয়? আমার তো এটা ক্রিয়েটিভ রাইটিংই লাগলো স্যার, আমি কোনো ডিফারেন্স পাচ্ছি না। হ্যাঁ, এটা তো ক্রিয়েটিভ রাইটিং, এটা তো ডেসক্রিপটিভ রাইটিং, এটা ক্রিয়েটিভ রাইটিং তো।
আমি তো বললাম না স্যার, নিচে লেখা ছিল না ওভারল্যাপস উইথ ক্রিয়েটিভ রাইটিং। overlaps with creative writing, of course, কারণ মানে এবার এরকম জিনিসপত্র আছে যেখানে শুধু আমি যেটা দিলাম সেটা একটা ক্রিয়েটিভ রাইটিং এর এক্সাম্পল। এরকম অনেক জিনিসপত্র আছে যেখানে কেবলমাত্র শুধু ডেসক্রিপশন দেওয়া যাবে, এরকম আছে। কিন্তু ক্রিয়েটিভ রাইটিং আর ডেসক্রিপটিভ রাইটিং ক্যান বি মানে মানে ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল, নট ক্যান বি, ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্রিয়েটিভ রাইটিং। বুঝতে পেরেছিস? কিন্তু এক্সপোজিটরি রাইটিং নয়, কোনোভাবেই নয়। ঠিক আছে, বল পরিষ্কার কি পরিষ্কার নয়? এবার কিছু কিছু ক্ষেত্রে ধরা যাক ডেসক্রিপশন এক্সপোজিটরি রাইটিংও থাকতে পারে। যদি আমি একটা প্রজেক্টারের কেমন করে প্রজেক্টার ইউজ করবে তার ডেসক্রিপশন দিই, সেটা ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে পড়তে পারে। কিন্তু জেনারেলি ডেসক্রিপটিভ রাইটিং এর মধ্যে ক্রিয়েটিভ রাইটিং ইউজ করা হয়, মানে ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে ডেসক্রিপটিভ রাইটিং ইউজ করা হয়। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, বুঝলাম। সবাই বুঝেছো? বেশ, একটা কাজ করি, রেকর্ডিং চলছে, তার মাঝখানে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই, যেহেতু ক্লাসের একেবারে মাঝামাঝি। আফরোজা খাতুন প্রেজেন্ট, অনন্যা, আমি ডেকে দিচ্ছি নামগুলো, তোমাদের নাম আলাদা হলে তখন বলবে। অনন্যা চক্রবর্তী প্রেজেন্ট, অঙ্কিতা দাস প্রেজেন্ট, অর্পিতা ঘোষ প্রেজেন্ট, বলরাম দাস প্রেজেন্ট, দীপ ঘোষ প্রেজেন্ট। বলরাম, তোমার নাম বলরাম তো? না স্যার, আমি অনির্বাণ। অনির্বাণ, তো সেটা বলো, তোমার পুরো নাম? অনির্বাণ অনির্বাণ দাস। দাস, বেশ। দীপ ঘোষ, হীরক দে, মহিমা খাতুন, নাজমা সুলতানা, নেহা খাতুন, রূপকথা দাস, শাশ্বতী মহারাজ, স্নেহা মাহাতো, সৌমাল্য নায়েক এবং টিয়া গড়াই। এরা ক্লাসের মধ্যে প্রেজেন্ট রয়েছে, প্রেজেন্ট হলো, রেকর্ডিং হলো। বেশ, আমরা ফিরে যাচ্ছি এর পরের পোর্শনে, দ্যাট ইজ পারসুয়েসিভ রাইটিং। হোয়াট ইজ পারসুয়েশন, লেডিজ এন্ড জেন্টলম্যান? কাকে পারসুয়েশন বলে? A sort of convincing. রাইট। পারসুয়েশন মানে পারসুয়েডিং সামওয়ান, কাউকে আমি কিছু বিলিভ করাচ্ছি, কাউকে কিছু কনভিন্স করাচ্ছি, কিছু বোঝাবার চেষ্টা করছি। ইনফ্যাক্ট সামটাইমস আই ক্যান ইউজ রিজন অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পটেশন। টেম্পটেশন মানে কাউকে বশ করার চেষ্টা করছি, টেম্পট করছি, লোভ দেখাচ্ছি। সো persuasive means good at persuading someone to do or believe something through reasoning or the use of temptation. Persuasive approach. Okay? কাউকে একটা জিনিস বিশ্বাস করার আমার জেন অস্টেনের বেস্ট নভেল পারসুয়েশনটাই লেগেছে। জেন অস্টেনের তোমার লেগেছে পারসুয়েশন। আচ্ছা, অনেকে বলে প্রাইড এন্ড প্রেজুডিস, অনেকে বলে ম্যানসফিল্ড পার্ক, তোমার লেগেছে পারসুয়েশন, হতেই পারে। বেশ, এবার আগে দেখে নিই পারসুয়েসিভ রাইটিং এর ডেফিনেশনটা কি। Persuasive writing aims to convince the reader to accept a viewpoint. ধরা যাক তোমাকে কোনো একটা নির্দিষ্ট সরকার বা রাষ্ট্রযন্ত্র তাদের ভিউ পয়েন্টটা বোঝাবার চেষ্টা করছে, সেটা যদি কেবলমাত্র রাষ্ট্রযন্ত্র বা সেই নির্দিষ্ট পার্টি বা দল তাদের ম্যানিফেস্টো পাবলিশ করে দেয়, তোমরা কনভিন্সড হবে না। বলবে যে ধরা যাক এটা তো এই বিশেষ পার্টির ম্যানিফেস্টো, আমি কেন বিশ্বাস করব? অনেক ক্ষেত্রে সেই পার্টি লাইনের বাইরে বেরিয়ে অনেক ধরনের ন্যারেটিভ সেট করে তারা চেষ্টা করে, মানে বাই সাম অথার্স, বাই সাম ক্রিয়েটিভ রাইটার্স। ঠিক আছে, তো তার মধ্যে এটা ক্রিয়েটিভ রাইটিং হতেও পারে, নাও হতে পারে। এই বিলাস একবার দেখ তো কে? হ্যাঁ, সো পারসুয়েসিভ রাইটিং এর ক্ষেত্রে it may incorporate a creative writing technique, especially in speeches, storytelling and evocative. কিন্তু জেনারেলি পারসুয়েসিভ রাইটিং কিছু কিছু ইউজ হয়, খুব বিখ্যাত জায়গাগুলোতে ইউজ হয়, এডিটোরিয়ালে ইউজ হয়, নিউজ পেপার এডিটোরিয়াল, সম্পাদকীয়,
ওপিনিয়ন কলামস ইউজ হয়, যে তোমাকে এটাতে বিশ্বাস করতেই হবে, সেই ওপিনিয়ন তোমাকে দেখানো হলো, ধরা যাক মানে ইলেকশনের আগে বলা হলো এই পার্টি জিতবে, পলিটিক্যাল লিডাররা তাদের স্পিচে ইউজ করে পারসুয়েসিভ রাইটিং। অ্যাডভার্টাইজমেন্ট কপিতে ইউজ হয় সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন, বোরোলিন মানেই সুস্থ ত্বক, তোমাদের ক্ষেত্রে বিভিন্ন বিউটি প্রোডাক্টসে ইউজ করা হয়, নাইকার বিভিন্ন প্রোডাক্টসে ইউজ করা হতে পারে স্যালিসাইলিক অ্যাসিড, এর থেকে ভালো কিছু হতে পারে না স্কিনের জন্য। ফলে এই রকমভাবে পারসুয়েসিভ রাইটিং ইউজ করা হয়। এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন রিভিউজের মানে টেকনিক্যাল রিভিউ, ধরো যে কম্পিউটারের রিভিউয়ের ক্ষেত্রে, মোবাইল ফোনের রিভিউ, অনেক ক্ষেত্রে ইউটিউবারদের টাকাও দেওয়া হয় পারসুয়েসিভ ওয়েতে বোঝাবার জন্য। সো পারসুয়েসিভ রাইটিংয়ের মধ্যে থাকে argumentative structure, use of logic and evidence, and persuasive techniques like rhetorical questions, repetitions, and emotional appeal. Anyone, what is a rhetorical question? A rhetorical question এক ধরনের figures of speech. Yes, but ব্যাপারটা কি? Rhetorical question এমন একটা question, বল স্নেহা বল। কোয়েশ্চেনের মধ্যে অ্যানসার থাকবে। ভেরি গুড। যে কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে থাকে, মানে কোয়েশ্চেনটা শুনলেই তুমি বুঝতে পারবে যে হিয়ার ইজ দ্য আনসার্স। আই এম গিভিং ইউ সাম এক্সাম্পল। Is the sky blue? Yes. Is the sky blue? Do birds fly? Are you kidding me? Are you kidding me? তুমি কি সত্যি আমার সঙ্গে ছেলে খেলা করছো? তার মানে সত্যি ছেলে খেলা করেছে তাই জিজ্ঞেস করছে। হাউ ইজ ইট ইভেন পসিবল টু ফাইন্ড ইট আউট? কি করে সম্ভব বার করা? তার মানে বার করা সম্ভব নয়। অ্যাম আই নট দ্য ওয়ান হু হ্যাজ ইট অল? আমার মধ্যে কি সমস্ত কোয়ালিটি নেই? ডু আই লুক লাইক আ ব্যাংক? বাবার কি জমিদারি রয়েছে নাকি? আমাকে দেখে ব্যাংক বলে মনে হচ্ছে, মাঝে মাঝে বাবা মা এটা বলে দেখতে। সো দিজ আর অল পার্ট অ্যান্ড পার্সেল অফ পারসুয়েসিভ রাইটিং অর পারসুয়েসিভ স্পিচ। তোমাকে পারসুয়েট করার চেষ্টা করছে, তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে, তোমাকে বোঝাবার চেষ্টা করছে। পরিষ্কার? এই যে বিখ্যাত অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়ার ট্যাগলাইন কি? ব্যাংকিং পেরিয়ে সম্পর্ক, রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। আর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেখানে দেখা গেল যে একটা বুড়ো লোক প্রতিদিন ব্যাংকে আসে, প্রায় প্রতিদিন আসে, হঠাৎ করে একদিন তাকে দেখতে পাওয়া যাচ্ছে না ব্যাংকে, তো ব্যাংকের ম্যানেজারের মাথা খারাপ, সে পরের দিন তার বাড়িতে চলে গেছে, সে ভদ্রলোকের বাড়িতে গিয়ে দরজায় খটখট করছে, দরজা নক করার পরে দরজা খুললো এবং এক বুড়ো ভদ্রলোক বেরিয়ে এসে বললো যে কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, তাই যেতে পারিনি। তো ব্যাংকের ম্যানেজার বললো সেটাই খোঁজ নিতে এসেছিলাম। ফলে তোমাকে মানে আসলে যদি ব্যাংক অফ ইন্ডিয়ায় তুমি অ্যাকাউন্ট খোলো, এরকম কোনো গ্যারেন্টি নেই যে ব্যাংকের ম্যানেজার তোমার দরজায় খটখট করবে, কিন্তু তোমাকে ওই পার্টিকুলার ইমোশনটা দিয়ে, ওই ইমোশনটা খাইয়ে তোমাকে অ্যাডভার্টিজমেন্টে দেখালো যাতে তুমি ওই পার্টিকুলার ব্যাংকের দিকে অ্যাট্রাক্টেড হও। দিস ইজ আ মোড অফ পারসুয়েশন। যে ব্যাংক অফ ইন্ডিয়া মিনস রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। ইফ ইউ সি some of the most famous Indian advertisement tagline, আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো যাক আমুলের টেস্ট অফ ইন্ডিয়া, ক্লাসিক ট্যাগলাইন, যেন আমুল খাচ্ছ মানি তুমি মানে গোটা ইন্ডিয়ার স্বাদ পাচ্ছ। ইয়ে দিল মাঙ্গে মোর, আহা, পেপসির একসময় বিখ্যাত ছিল। ওয়াশিং পাউডার, আমুল দুধ পিতা হ্যায় ইন্ডিয়া। হ্যাঁ, আমুল গোটা ভারতবর্ষ আমাদের আমুল দুধ খায়। থামস আপের টেস্ট দ্য থান্ডার, মানে থামস আপ খেলে তো এরকম নয় কেউ বজ্র বিদ্যুৎ সহ ট্রেনের ওপর দিয়ে লাফ মারবে, সালমান খান হয়ে যাবে বা অক্ষয় কুমার হয়ে যাবে, হবে না, কিন্তু ওই সেন্সটা দেয়, পারসুয়েশন করে। আরও এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ঋত্বিক রোশন অ্যাডভার্টাইজমেন্টটা করতো, আরে বল মাউন্টেন ডিউ, डर के आगे जीत है, डर के आगे जीत है। অ্যাডভেঞ্চার স্পোর্টস রিলেটেড সমস্ত ইভেন্ট এরা স্পন্সর করে মাউন্টেন ডিউ। তার মানে কি মাউন্টেন ডিউ যারা খায় তারা কি অ্যাডভেঞ্চার স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? তা নয়, ওরা ওই বিশেষ ধরনের স্পোর্টসটাকে বেছে নিয়েছে তোমাদের ইমোশনে সুরসুরি দেওয়ার জন্য, যাতে বিক্রি হয়।
এলআইসির বিখ্যাত ট্যাগলাইন, আমার বাবা চাকরি করতো, এলআইসির ম্যানেজার ছিলেন আমার বাবা, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার, জিন্দগিকে সাথ ভি জিন্দগিকে বাদ ভি। জিন্দগিকে বাদ ভি তো কেউ থাকতে পারে না, জীবনের মৃত্যুর পরে কি করে থাকবে? কিন্তু ওই তোমাকে যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ঠিক সময় দাও, তোমার ফ্যামিলি সেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা পাবে। জিন্দগিকে সাথ ভি জিন্দগিকে বাদ ভি। ঠিক আছে? ক্যাডবেরি কুছ মিঠা হয়ে যায়, যে কোনো মিষ্টিতে মিষ্টির বদলে ক্যাডবেরি খাও, এইভাবে পারসুয়েশন করার চেষ্টা করে যখন অ্যাডভার্টাইজমেন্ট, তখন এটা পারসুয়েসিভ রাইটিংয়ে রূপান্তরিত হচ্ছে। বলো পরিষ্কার? এখনো এটা দেখি, বলো বলো। এটাতে কি ওই কম্প্যারিজনও কিছু থাকতে পারে, মানে পারসুয়েসিভ রাইটিং এর ক্ষেত্রে কোনো কিছুকে কম্পেয়ার, এর ক্ষেত্রে কম্প্যারিজনও থাকতে পারে, কোনো কিছু তুলনা দিয়ে প্রুফ করা যেতে পারে সেটা আরো বেটার। এই যে ধরা যাক আমি একটা প্যাসেজ পড়ছি, এভরি সিটিজেন শুড সুইচ টু রিইউজেবল ব্যাগস ইনস্টেড অফ প্লাস্টিক। এটা গুড সেন্সে পারসুয়েট করছে তোমাকে যে প্রতিটা নাগরিকের রিইউজেবল ব্যাগ ইউজ করা উচিত ইনস্টেড অফ দ্য প্লাস্টিক, because it is destroying the environment. So did you know that over 500 billion plastic bags are used worldwide each year, causing massive environmental damage? These bags choke marine animals and take hundreds of years to decompose. Plastic decompose hoy na. Isn't it time we made a simple change for a cleaner, greener planet? Join the movement, say no to plastic and yes to sustainability. এটা সাস্টেনেবল এনভায়রনমেন্টের জন্য প্লাস্টিককে না বলো। আমাদের বর্তমানে এই যে পৃথিবীটা, এটা একটা বিশেষ ধরনের জিওলজিক্যাল ইপক। এইটাকে কি বলা হয় তোমরা কি জানো? আমার তো ক্লাস নয়, আমার তো কাজ নয় কেবলমাত্র তোমাদেরকে সিলেবাস পড়ানো, আমার কাজ তোমাদেরকে একটু পড়াশোনাও করানো, একটু অন্যান্য বিষয়ে ইন্টারেস্টও করানো। এই যে পার্টিকুলার জিওলজিক্যাল ইপক ইজ নোন অ্যাজ অ্যানথ্রোপোসিন। অ্যানথ্রোপোসিন মানে কি? অ্যানথ্রোপস মানে রিলেটেড টু দ্য হিউম্যান, অ্যানথ্রোপোলজি দ্য স্টাডি অফ দ্য হিউম্যানস। সেরকমভাবে আমাদের এই যে পার্টিকুলার জিওলজিক্যাল পৃথিবীতে যে পরিবর্তন এসছে জিওলজিতে, এইটা এর ফলে কি হয়েছে, মানুষ নিজের পায়ের দাগ বা নিজের ফুটপ্রিন্ট সারা জীবনের মতো ছেড়ে গেছে। ডায়নোসরের হাড়ও কিন্তু ডিকম্পোজ হতে পারে, কিন্তু মানুষের প্লাস্টিক কোনোদিন পারে না। এই যে মানুষ এই পৃথিবীতে আনঅল্টারেবল যে চেঞ্জ এনেছে, যে অপরিবর্তনীয় পরিবর্তন এনেছে, সেই জন্য এই পিরিয়ডটাকে বলা হয় অ্যানথ্রোপোসিন। ANTHROPOCENE. It's a term that has been used to refer to the period of time during which humanity has become a planetary force of change. এই যে এভারেস্টের মাথার যে গ্লেশিয়ারগুলো পর্যন্ত গলে যাচ্ছে ডিউ টু দ্য কার্বন এমিশন, এসি ঘরে ঘরে, ক্লোরোফ্লুরো কার্বন বেরোচ্ছে, প্লাস্টিক ঘরে ঘরে। পৃথিবীর ইতিহাসে এই প্রথমবার একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে এই একটা বস্তু ছিল, তার নাম বলা হতো অ্যাপেক্স প্রিডেটর। অ্যাপেক্স প্রিডেটর মানে জানো কি? ফুড চেনের, একটা ফুড চেনের টপ লেভেলে এই সব থেকে শক্তিশালী যে প্রিডেটর থাকে, জেনারেলি ল্যান্ডের ক্ষেত্রে টাইগার বা লায়নকে বলা হয়, মেরিন অ্যানিমেলের ক্ষেত্রে হোয়েলকে বলা হয়, নীল তিমিকে বলা হয়। মানুষ কিন্তু অ্যাপেক্স প্রিডেটর নয়। মানুষ জেনারেলি জন্ম হয়েছিল ফুড চেনের মাঝামাঝিতে। সেখান থেকে সে তার ইন্টেলিজেন্স এবং টেকনোলজির উপরে ভরসা করে লায়নকেও মেরে খাচ্ছে, পোষ মানিয়েছে, হোয়েলকে তো মেরে খাচ্ছেই, তার তেল পর্যন্ত নিয়ে মেডিসিন তৈরি করছে। ফলে পুরো ফুড চেনটাকে গুলিয়ে দিয়েছে মানুষ। The humanity has subverted the entire food chain. অ্যাপেক্স প্রিডেটরের যে ডেফিনেশনটা সেটাই বদলে দিয়েছে, কোয়েশ্চেন করেছে মানুষ, ডেঞ্জারাস। ঠিক আছে? ফলে এই যে আনঅল্টারেবল চেঞ্জ মানুষ এনেছে নেচারে, তাকে বলা হচ্ছে অ্যানথ্রোপোসিন।
বুঝতে পেরেছো? where the humanity has become a planetary force. It appears in scientific and social discourse, especially with respect to accelerating geophysical and biochemical changes that characterize the 20th and 21st centuries on Earth. ফলে মানুষ আসার ফলে ল্যান্ডস্কেপ, জিওমরফোলজি, হাইড্রোলজি, ইকোসিস্টেম সবেতে পরিবর্তন এসছে, বায়োডাইভার্সিটি লস হয়েছে, ক্লাইমেট চেঞ্জ হয়েছে। এই যে পরিবর্তন তাকে বলা হয় অ্যানথ্রোপোসিন। এবং এই যে লেখাটা আমরা একটু আগে পড়লাম, যেটা পারসুয়েট করার চেষ্টা করছে এনভায়রনমেন্টাল প্লান্ডার আটকানোর জন্য, ইটস আ ফর্ম তোমাদের মধ্যে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। তোমাকে ইমোশনাল অ্যাপিল করে বলছে, প্লিজ the plastic can choke the marine animals, go for a cleaner and greener planet. So that is persuasive writing. বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? Any questions? Any questions? Anyone? No questions. Okay. Then we are moving into narrative writing. এটা মোটামুটি ইউজ করা হয় সমস্ত ধরনের ক্রিয়েটিভ রাইটিং। এটা কি জিনিস? এটা কি বস্তু? ন্যারেটিভ রাইটিং। ন্যারেটিভ রাইটিং টেলস, আখ্যান কাব্য কি বলছো? আখ্যানাত্মক। বাহ, খুব ভালো বাংলা হচ্ছে আখ্যানাত্মক। আখ্যান মানে হচ্ছে গল্প বলা। Mahabharata is based on this narrative writing. It tells a story. It has a plot, character, setting. একটা সেটিং থাকবে, গল্প থাকবে, and a point of view. আচ্ছা, এখানে আমি একটু বিষয়টাকে এক্সপ্লেন করে দিই। হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ তোমরা হয়তো পড়েছো অন্য সময়। স্নেহা বা রূপকথা বা কেউ পয়েন্ট অফ ভিউটা একটু এক্সপ্লেন করবে? স্যার পয়েন্ট অফ ভিউ মানে বক্তব্য। বক্তব্য, কিন্তু ইন কেস অফ লিটারেচার এটা কিভাবে ইউজ হয়? এটা ন্যারেটিভের ক্ষেত্রে ইউজ হয়। ফর এক্সাম্পল, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, পিওভি লিখছি, ঠিক আছে? ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ মানে, ফর এক্সাম্পল, আই এম রাইটিং আ অটোবায়োগ্রাফি। আমি আমার বক্তব্য আমি দিয়ে বলছি, দ্যাট ইজ আমি নিজে অথর। In first person mode of narration, the narrator is himself the author. Narrator is himself the author. আমি লেখক, আমি ডেসক্রাইব করছি, ফার্স্ট পারসন মোড অফ ন্যারেশন। সেকেন্ড পারসন মোড অফ ন্যারেশন, আমার জীবন, ধরা যাক স্নেহা বা রূপকথা বা সৌমাল্য ডেসক্রাইব করছে, সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। আর একটা আছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, তৃতীয় কোনো ব্যক্তি, মানে ধরা যাক থার্ড পারসন পয়েন্ট অফ ভিউতে কি হয়, মানে পুরোটাই একটা প্যাসিভ ভয়েসে লেখা হয়, অ্যাক্টিভ ভয়েসে নয়, যেটা এটা করা হয়েছিল, তখন ও বলল, ওই চরিত্র বলল, এটা এরকম। আর একটা আছে পয়েন্ট অফ ভিউ যেটা প্রচুর জায়গায় ইউজ করা হয়, দ্যাট ইজ omniscient point of view. omniscient মানে কি? যে সব কিছু জানে, ঈশ্বরের মতো সর্বজ্ঞ। তো সেই omniscient narrator যে সব কিছু জেনে পুরো জিনিসটাকে অ্যাজ ইফ ঈশ্বরের মতো পরপর ডেসক্রাইব করে যাচ্ছে। সে লোকের ঘরে ঢুকে পড়ছে, সে দেখতে পাচ্ছে দুজনের মধ্যে কি কি কনভারসেশন হচ্ছে, অ্যাজ ইফ সে পুরো নভেলটাই জানে। এরকম বেশিরভাগই ভিক্টোরিয়ান ফিকশন। হ্যাঁ স্যার, ওই বি.আর. চোপড়ার মহাভারতটাতে দেখবেন টাইমই সব ন্যারেটিভ দিচ্ছে। তো এটা, তো সেটা একটা omniscient মোড অফ ন্যারেশন। ইনফ্যাক্ট বি.আর. চোপড়ার মহাভারত নয়, দ্য এন্টায়ার মহাভারত। তোমাদের মহাভারত তখন পড়ানো হয় না, পরে হয়তো পড়ানো হবে, বিশেষ করে সভা পর্ব বা অন্য জিনিসগুলো। আমাদের সিবিসিএস এ মহাভারতের খানিকটা পোর্শন ছিল। দ্য এন্টায়ার মহাভারত ইজ আ অনিয়ন ন্যারেটিভ, পেঁয়াজের খোসার মতো ছাড়ানো যায়।
মহাভারত শুরু হচ্ছে উগ্রশ্রবা সৌতি বলে একজন ন্যারেটর, সে এসছে আমাদের বলো নৈমিষার অরণ্য উত্তরপ্রদেশে লোকেটেড নৈমিষারণ্য RNY। সেখানে এসে সে কয়েকটা মুনি ঋষিকে গল্প বলছে যে কিভাবে সে তার বাবার কাছে, তার বাবা হচ্ছে লোমহর্ষণ, উগ্রশ্রবা সৌতির বাবা হচ্ছে লোমহর্ষণ, লোমকে যে হর্ষণ করতে পারে কথক ঠাকুর তখনকার দিনে এমনভাবে গল্প বলবে যে তোমার লোম খাড়া হয়ে যাবে। দ্য গ্রেট ন্যারেটর, এবং ওটি তার প্রফেশন, তার পেশা হচ্ছে গল্প বলা। লোমহর্ষণের ছেলে হচ্ছে উগ্রশ্রবা সৌতি। সৌতি বলছে কেমন করে জনমেজয়ের সর্পযজ্ঞে নাকি, হ্যাঁ, জনমেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়নের কাছে, SHAMPAYAN, বৈশম্পায়নের মুখে, বৈশম্পায়ন সপ্ত ঋষিদের মধ্যে একজন, তো বৈশম্পায়নের কাছ থেকে তার গল্পটা শুনেছে তার বাবা লোমহর্ষণ, সে এসে বলেছে তার ছেলে সৌতিকে। আর বৈশম্পায়ন কার কাছ থেকে শুনেছে? বৈশম্পায়ন ডাইরেক্ট শুনেছে হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছ থেকে, ব্যাসদেবের কাছ থেকে, ঠিক আছে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছ থেকে বৈশম্পায়ন শুনেছে, এবং ব্যাসদেব তার VYS এই গল্পটা প্রথম বলেছিল যাকে, তার নাম হচ্ছে গণেশ, আমাদের গড গণেশ আর কি, ঈশ্বর গণেশ, যে ওই শ্লোকগুলোকে লিপিবদ্ধ করেছিল ব্যাসের কাছ থেকে। ব্যাস আবার বৈশম্পায়নকে ডাইরেক্ট বলেছে। তাহলে বুঝতে পারছো এই গল্পটা লোকমুখে প্রথমে ব্যাস থেকে বৈশম্পায়ন, বৈশম্পায়ন থেকে লোমহর্ষণ, লোমহর্ষণ থেকে সৌতি, ঠিক আছে? এবং জনমেজয় হচ্ছে বেসিক্যালি অর্জুনের পরে আরো 3টে পুরুষ বাদে জনমেজয় আসছে। পরীক্ষিতের পুত্র জনমেজয়, অর্জুনের পুত্রের নাম ভুলে গেলাম, যে মারা গেল যুদ্ধ করতে গিয়ে, অভিমন্যু। অর্জুন, অভিমন্যু, পরীক্ষিত, জনমেজয়। 4টে জেনারেশন বাদেই গল্পটা চলছে, ঠিক আছে? ব্যাসদেবের তো কোনো মৃত্যু নেই, মৃত্যুঞ্জয় ছিলেন, তার কোনো মৃত্যু ছিল না, এখনো বলে ব্যাসদেব বেঁচে আছে, গুরু চিরঞ্জীবী, রাইট, চিরঞ্জীবী ইজ দ্য অ্যাবসলিউট রাইট টার্মিনোলজি ফর কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওয়াই কৃষ্ণদ্বৈপায়ন? কারণ গায়ের রং কালো ছিল এবং দ্বীপে জন্মগ্রহণ করেছিল, তাই কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, ঠিক আছে? তো এই মানে অ্যাকচুয়ালি ন্যারেটিভ, মানে এই মহাভারতের মতো এই ধরনের গল্প, ইট ইজ জেনারেশনাল, একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে প্রবাহিত হয়। আজকের হয়তো রিলস বা মোবাইলের পৃথিবীতে এটা অনেকটা পাল্টে গেছে, কিন্তু এই যে ন্যারেটিভ, এই যে স্পেসিফিক ওয়ে অফ ন্যারেটিভ, এটা যে কোনো এপিকের মধ্যেই তুমি দেখতে পাবে। প্যারাডাইস লস্টের মতো খানিকটা পাবে, ইট বিগিনস ইন মিডিয়াস রেস, মানে ইন মিডল অফ থিংস, ল্যাটিন ওয়ার্ড। বাইবেলের মধ্যে পাবে, এগুলো গল্পের আকর, কথা শরীফ সাগরের মধ্যে পাবে, ঠিক আছে? সো এইগুলো প্রতিটাই এক একটা ধরনের বলা যেতে পারে ন্যারেটিভ টেকনিক, ন্যারেটিভ রাইটিংস। সো ন্যারেটিভ রাইটিং has a plot, character, setting and a point of view. It can be factual, it can be used in a memoir, or it can also be fictional মানে নভেল ইউজ করা যেতে পারে। এবং এর ফিচার কি? অনেক ক্ষেত্রেই এর মধ্যে ক্রোনোলজিক্যাল বা নন লিনিয়ার টাইম লাইন থাকে। নন লিনিয়ার মানে, ক্রোনোলজিক্যাল মানে এই বিলাস, ক্রোনোলজিক্যাল মানে পর পর, আর নন লিনিয়ার মানে যেটা পর পর নয়। পেছন দিক থেকে ধরে, যেন মহাভারতটা পেছন দিক থেকে শুরু হচ্ছে, সো দ্যাট ইজ নন লিনিয়ার। ক্রোনোলজিক্যাল মানে পর পর, ক্রোনোলজিক্যাল আছে, স্ক্যাটালজিক্যাল আছে, টেলিওলজিক্যাল, টেলস মানে গ্রিক ওয়ার্ড, পিছন দিক থেকে শুরু হচ্ছে। অনেক ক্ষেত্রে নভেল হয় পেছন দিক থেকে শুরু হয়। এর মধ্যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট থাকবে, একটা চরিত্রকে আস্তে আস্তে তৈরি হবে একটা চরিত্র। ডায়ালগ অ্যান্ড পয়েন্ট অফ ভিউ থাকবে, একে অপরের সঙ্গে কোনো ডায়ালগ চলছে,
একটা নির্দিষ্ট পয়েন্ট অফ ভিউ, যে বললাম ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, এগুলো থাকবে। অনেক সময় শর্ট স্টোরিতে ইউজ হবে, নভেলে ইউজ হবে, উপন্যাসে ইউজ হতে পারে, বায়োগ্রাফিক্যাল অর অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভস ইউজ হতে পারে, পার্সোনাল এসে যেটা তোমরা চার্লস ল্যাম্বের পড়ছো এখানে ইউজ হতে পারে। ঠিক আছে, ঠিক আছে। ফলে যদি আমরা দেখি যে এই স্যার ন্যারেটিভ বল স্নেহা বল। বলছিলাম ন্যারেটিভ স্টাইলের যে ওই যদি একটা ন্যারেটর তার যদি কোনো মেন ক্যারেক্টারকে ডেসক্রাইব করছে, মানে যদি প্লে করছে, তো ওটাকে কি থার্ড পার্সন বলা যাবে? হ্যাঁ, যদি একটা ন্যারেটরটা যদি থার্ড পার্সন ন্যারেটর হয়, যদি সে ন্যারেটরটাকে ডিসক্রাইব করছে, তাহলে ওটা থার্ড পার্সন মোড অফ ন্যারেশন হয়। থার্ড পার্সন মোড অফ ন্যারেশন আর ওমনিশিয়েন্ট মোড অফ ন্যারেশন অনেক সময় মিলে মিশে যায়। ঠিক আছে, সবই জানে, পুরোটাই জানে এরকম। এই যে আমি একটা এক্সাম্পল দেখি, ইটস থার্ড পার্সন মোড অফ ন্যারেশন। অ্যাজ মায়া স্টেপড ইনটু দ্য অ্যাবান্ডন্ড হাউস, দ্য ফ্লোরবোর্ডস ক্রিকড বিনিথ হার কশাস ফুটস্টেপ। একটা বাড়ির মধ্যে ঢুকছে, ধরা যাক মায়া বলে একটা চরিত্র, তার যে প্রতিটা পায়ের যে রাখার যে শব্দ, সেটা ফ্লোর বোর্ডের মধ্যে ক্যাচ ক্যাচ করে ঢুকছে। A faint light flickered through a broken window, casting eerie sounds, এটা as if একটা থ্রিলার বা একটা ভূতের গল্প লেখা হচ্ছে। এরি মানে that which cannot be described, some form of supernatural অদ্ভুত ঘটনা, awkward incident on the peeling wallpaper, যেখানে ঢুকছে চার পাঁচটা পিলিং মানে ছিঁড়ে যাচ্ছে এরকম ওয়ালপেপার উঠে আসছে, তার মানে পুরনো হাউসে ঢুকছে। হার হার্ট পাউন্ডেড, তার হৃদয় পাউন্ড, দিস ওয়াজ ওয়্যার হার গ্র্যান্ডমাদার হ্যাড ভ্যানিশড 30 years ago, এখানেই তার গ্র্যান্ডমাদার 30 বছর আগে হারিয়ে গিয়েছিল। সাডেনলি শি হার্ড আ হুইসপার, সফট অলমোস্ট প্লিডিং, হেল্প মি, আমাকে বাঁচাও। মায়া ফ্রোজ, হার ব্রিথ কট ইন হার থ্রোট, নিঃশ্বাস তার গলায় আটকে গেল, and turn slowly toward the sound, আস্তে আস্তে সাউন্ডের দিকে যাচ্ছে, শব্দের দিকে যাচ্ছে। এই যে description where we are presenting a character called Maya, we have a setting that is the abandoned house, we have of course a conflict that is mystery and suspense, পুরো গল্পটা সাসপেন্সের মধ্যে, ডায়ালগ রয়েছে, ইন্টারনাল ইমোশন রয়েছে। her heart pounded, help me একজন বলল। so it engages the readers by unfolding a suspenseful narrative, একটা অত্যন্ত রহস্য রোমাঞ্চের ন্যারেটিভের মধ্যে দিয়ে রিডারদেরকে এঙ্গেজ করছে, ধরে রাখছে। দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ন্যারেটিভ রাইটিং ফর ইউ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। বল পরিষ্কার কি পরিষ্কার নয়? দেখ, এর ফলে আমরা তাহলে আজকের ক্লাসের আমাদের সিলেবাসের সেকশন 1 কিন্তু প্রায় শেষ করে ফেললাম, যেখানে ডেফিনেশন অফ ক্রিয়েটিভ রাইটিং আছে আর 4 টাইপস অফ রাইটিং আছে: এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ, ন্যারেটিভ। তাহলে আমরা যদি একটা মানে সামারি, if we look into the key differences of this kind of 4 kinds of writings, আমরা কি পাবো? এক্সপোজিটরি রাইটিং এর কাজ হচ্ছে টু ইনফর্ম অ্যান্ড এক্সপ্লেন, অবজেক্টিভ ফ্যাকচুয়াল, এই যে দেখিয়েছি ফটোসিনথেসিসের ডেসক্রিপশন। ডেসক্রিপটিভে কি পাবো? এর মেন কাজ কি? টু ক্রিয়েট ইমেজারি, ভিভিড অ্যান্ড সেন্সারি। সানসেট ডেসক্রাইব করা হতে পারে, কোনো একটা ফেস্টিভ্যাল ডেসক্রাইব করছি, যা খুশি ডেসক্রাইব করছি, নেচারকে ডেসক্রাইব করছি। পারসুয়েসিভ মানে টু কনভিন্স সামওয়ান অর আর্গু, জেনারেলি অ্যাসার্টিভ হয়, মানে তোমাকে বোঝাচ্ছে, জোর করে হলেও বোঝাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট ইউজ করা হয় এক্ষেত্রে। আমরা উই আর টকিং অ্যাবাউট আর্গুইং ফর ইকো ফ্রেন্ডলি হ্যাবিটস অর পলিটিক্যাল চেঞ্জ, আমরা যে এক্সাম্পলটা দিয়েছি। ন্যারেটিভের ক্ষেত্রে উই আর টেলিং আ স্টোরি, ইম্যাজিনেটিভ, এঙ্গেজিং। ফর এক্সাম্পল, স্টোরি অফ আ ক্যারেক্টার in a haunted house, or it can be a love story.
পরিষ্কার? তাহলে দিজ আর দ্য 4 টাইপস অফ রাইটিং। সো আমাদের সেকশন যে 1, ইন্ট্রোডিউসিং ক্রিয়েটিভ রাইটিং। হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং? টাইপস অফ রাইটিং, এক্সপোজিটরি, ডেসক্রিপটিভ, পারসুয়েসিভ এন্ড ন্যারেটিভ আমরা শেষ করলাম। এবার শেষ করেও আমি কয়েকটা একটু জিনিস তোদেরকে, ক্রিয়েটিভ রাইটিং কি সেই বস্তুটা আমি মোটামুটি বুঝিয়েছি, তাও আমি তোদেরকে কয়েকটা মানে আইডিয়া দিচ্ছি যাতে তোদের নিজস্ব ইম্যাজিনেশন একটু প্রপারলি সেট হয়। আমি ধরা যাক কয়েকটা এক্সাম্পল দিচ্ছি কেমন করে একজন অথার তার মাথার মধ্যে গল্পকে তৈরি করেন বা গল্পকে আনেন। দেখ, এটা কিন্তু একটা রেয়ার কোয়ালিটি। রেয়ার কোয়ালিটি মানে এটা সবার মধ্যে কিন্তু আসবে না, এটা প্র্যাকটিস করেও সবসময় আসবে না। কিন্তু যত তুই গল্পের বই পড়বি, যত তুই মানে গল্প, বিভিন্ন ধরনের গল্প পড়বি, বিট বেঙ্গলি, বিট ইংলিশ, রিসেন্ট বিভিন্ন গল্প, সেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় হতে পারে, অভিক সরকার হতে পারে বাংলায়, ইংলিশে জন গ্রেশাম হতে পারে, ড্যান ব্রাউন হতে পারে, অমিতাভ ঘোষ হতে পারে, যারা গল্প পড়ে ক্লাসের মধ্যে, তাদের রূপকথা পড়ে, স্নেহা পড়তে পারে, আরও অনেকে পড়ে, বাংলা অনেকে পড়তে পারে, তারা এটা খানিকটা হলেও বুঝতে পারবে এইটাই কিন্তু আসল ক্রিয়েটিভ রাইটিং। আমরা যেগুলো পড়বো সেগুলো থিওরিটিক্যাল ফ্যাসেটস অফ দ্য ক্রিয়েটিভ রাইটিং, কেমন করে ক্রিয়েটিভ রাইটিং লেখা হয়, কিন্তু এটা কেউ শেখাতে পারে না, এটা ভিতরে ভিতরে আসবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তোরা নিজেরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারিস ইংলিশে লিখে, যে পারছিস কি পারছিস না। ধরা যাক আমি একটা আইডিয়া দিচ্ছি, একটা প্লট লাইনের আইডিয়া দিচ্ছি হিস্টোরিক্যাল ফিকশনের। নীলকুঠির গোপন ইতিহাস যদি বাংলায় লিখিস, ইংলিশে লিখলে দ্য সিক্রেট অফ দ্য ইন্ডিগো ম্যানর। এবার ইটস এ হিস্টোরিক্যাল ফিকশন। হিস্টোরিক্যাল ফিকশন মানে ঐতিহাসিক উপন্যাস, যে কোনো ঐতিহাসিক উপন্যাস যে কোনো একটা হিস্ট্রির উপরে বেস করে তৈরি হয়, একটা ঐতিহাসিক ঘটনা বা ইভেন্টের ওপরে চরিত্রগুলোকে বসানো হয়। ফর এক্সাম্পল, দিস নভেল ইজ সেট ইন দ্য 1860s বেঙ্গল, 1860-এর বেঙ্গল। এবার এইখানেই একজন সত্যিকারের অথার তুই হতে পারবি যদি তোর মনের মণিকোঠায় পুরো ইতিহাসটা সামনে চলে আসে। 1857-তে দ্য ফার্স্ট মুভমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, প্রথম স্বাধীনতা যুদ্ধ হয়, তার নাম হচ্ছে সিপয় মিউটিনি, তাই তো? গোটা ভারতবর্ষ জুড়ে সিপাহী বিদ্রোহ হয় এবং এই সময়ে 1850-60-এ জুড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভয়ঙ্কর অত্যাচার করে বাংলার উপরে, বিহারের উপরে, উড়িষ্যার উপরে, গোটা ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় এই নীল চাষিদের উপরে ভয়ঙ্কর অত্যাচার হয় এবং প্রচুর নীল কুঠি ছিল যেগুলোকে জেনারেলি ইমাজিন করা হয় অ্যাজ হন্টেড হাউসেস। এত ভয়ঙ্কর অত্যাচার হয়েছে সেখানে, যেখানে বহু মানুষের প্রাণ গেছে, প্রচুর অতৃপ্ত আত্মা সেখানে ঘুরে বেড়ায়। সো আ ইয়াং বেঙ্গলি জমিদারস ডটার, বর্তমানে দাঁড়িয়ে she uncovers secret documents hidden in an abandoned indigo plantation that implicate British planters in mass atrocities. প্রচুর সেখানে মানুষজনকে মেরেছে, এরকম কিছু ডকুমেন্ট সে হাতের কাছে পেয়েছে এই ইন্ডিগো প্ল্যান্টেশন নিয়ে। বর্তমানে দাঁড়িয়ে 1860 সালের ডকুমেন্ট কিছু হাতে পেয়েছে। আর মোরাল ডিলেমা, টু এক্সপোজ দ্য ট্রুথ, সত্যিটা এক্সপোজ করবে যে জমিদার বাড়িতেও এরকম অত্যাচার হয়েছে ব্রিটিশদের সাপোর্ট করে, অর টু প্রোটেক্ট হার ফ্যামিলিজ লেগাসি, নাকি তার যে বাড়ি, জমিদার বাড়ি, তার যে লেগাসি, তার যে রেপুটেশন, সেটাকে সে প্রোটেক্ট করবে। কারণ অত্যাচারের কাহিনী বলা মানে তার ফ্যামিলির একটা ডার্ক সাইড এক্সপোজ করা। এই যে কনফ্লিক্ট নিয়ে ধরা যাক তোকে বললো তুমি 10 পাতার একটা ছোট গল্প লিখবি, উপন্যাস তো ধরা যাক লেখা খুব মুশকিল, এবার তুই কিভাবে গল্পটা লিখবি, তোর ভিতরে তুই কেমন করে গল্পটাকে নাড়াচাড়া করবি, কিভাবে তুই চরিত্রগুলোকে এর মধ্যে রাখবি, সেটাই হচ্ছে একটা অথারের রিয়েল টেস্ট অফ ক্রিয়েটিভ রাইটিং।
বুঝলি কি বুঝলি না বলো হে। কিরে বল। হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ, তো ফলে তোদের মধ্যে তখনই সেই ক্রিয়েটিভ রাইটিং এর স্কিল আসবে, এই পেপার পড়ে আসবে না। হ্যাঁ, ক্রিয়েটিভ রাইটিং এর 50 নম্বরের পেপার পড়ে স্কিল ডেভেলপমেন্ট কোর্স নাম দিয়ে কোনোদিনই সেই স্কিল আসবে না যদি না আমি এটা ডেইলি প্র্যাকটিস করি। যেরকম একাডেমিক রাইটিংও স্কিলও আসবে না কেবলমাত্র ক্লাসে পড়িয়ে যদি না আমি বই বা রিসার্চ আর্টিকেল না লিখি। অনেক টিচার রয়েছে যারা বই লেখেন না, তাদের সেই মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান অর আ ওম্যান আ পারসন পারফেক্ট। ফলে তোর ভিতরে সেই আইডিয়াগুলোকে নাড়াচাড়া করতে হবে। ধরা যাক অমিতাভ ঘোষের 2019 সালে তিনি একটা ফিকশন লেখেন। আমরা অনেকেই জানি বর্তমানে যারা রাইটার, দিস ইজ অমিতাভ ঘোষ, ফেমাস ইন্ডিয়ান ইংলিশ রাইটার, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন, বুকার প্রাইজ পেয়েছেন, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোস্ট কলোনিয়াল রাইটার অফ সাউথ ইস্ট এশিয়া। এর লেখাও সিলেবাসের মধ্যে রয়েছে। প্রচুর হিস্টোরিক্যাল ফিকশন লিখেছেন। বিখ্যাত হিস্টোরিক্যাল ফিকশন হচ্ছে বল ক্যালকাটা ক্রোমোজোম, বিখ্যাত হিস্টোরিক্যাল ফিকশন শ্যাডো লাইন্স, পার্টিশন নিয়ে এই যে ক্যালকাটা ক্রোমোজোম। রিসেন্টলি বানু মুস্তাক তো বুকার প্রাইজ পেলো। সেটা তো পেলো নভেল হিসেবে। এই যে ক্যালকাটা ক্রোমোজোম কি? ক্যালকাটা ক্রোমোজোম ইজ বেসিক্যালি অলমোস্ট আ মেডিকেল থ্রিলার। এটা কি নিয়ে লেখা? এটা বেসিক্যালি ক্যালকাটা এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে ঘোরাফেরা করছে। It begins with the story of Antor, a resident of the future New York, doing data processing for the International Water Council. তো এ জানতে পারবে যে তার রোনাল্ড রসের জীবন নিয়ে তার ফ্যাসিনেশন, তার জীবন নিয়ে সে পড়াশোনা করছে। রোনাল্ড রস কে ছিল? যে ফিজিওলজিতে নোবেল প্রাইজ পায় 1902 সালে। এবং রোনাল্ড রস কেন নোবেল প্রাইজ পান? এই ট্রান্সমিশন অফ ম্যালেরিয়ার জন্য। এই যে সিনকোনা বলে একটা গাছের পাতা, সেটা ম্যালেরিয়া রোগ নির্ধারণ করতে সক্ষম এবং কেমন করে স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে ম্যালেরিয়া হয় সেটা প্রথম রোনাল্ড রস বলেন। প্রথমে বলেন না, এই এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। এই অন্তর ডিসকভার করে যে ক্যালকাটা মেডিকেল কলেজে যখন রোনাল্ড রস এই বিষয়টা নিয়ে কাজ করছিল তখন সেখানে প্রচুর হাকিম ছিল, প্রচুর আমাদের যে দেশীয় যে ডক্টর ছিল যারা আয়ুর্বেদের জিনিসপত্র নিয়ে কাজ করত, তারা এই গাছের পাতা অনেক আগে থেকেই জানতো। রোনাল্ড রস একজন ওয়েস্টার্ন মেডিসিন এক্সপার্ট, সে কেবলমাত্র সেই জ্ঞানটাকে গোটা পৃথিবীর কাছে স্প্রেড করে দেয় যে এই গাছের পাতাতে সত্যি ম্যালেরিয়া রোগ সারে। সে কেবলমাত্র স্প্রেড করে, তার জন্যই জগৎ বিখ্যাত হয়ে যায়। এই গল্পে ক্যালকাটা ক্রোমোজোম কেন? ক্রোমোজোম মানে হচ্ছে আমরা জানি যে জেনেটিক্সের যে ক্ষুদ্রতম একক বডির মধ্যে তাকে ক্রোমোজোম বলে। তো বেসিক্যালি এই টেক্সটের মধ্যে আর ক্রোমোজোমের ডেফিনেশন আরও ভালো রূপকথাটা বলতে পারবে যারা বায়োলজি নিয়ে পড়েছে। এই টেক্সটে দেখানো হয়েছে যে মানে ইটস এ মেডিকেল থ্রিলার, যে অ্যাকচুয়ালি রোনাল্ড রস এটা আবিষ্কার করেনি। সো ইট ইজ অ্যাকচুয়ালি অ্যাটাকিং ন্যারেটিভ, যে ন্যারেটিভটা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বলছে যে আমাদের মেডিকেল প্র্যাকটিসে পৃথিবীর শ্রেষ্ঠ প্র্যাকটিস, তাকে কোয়েশ্চেন করছে। তো এই যে আইডিয়াটা মাথার মধ্যে নাড়াচাড়া করে বেশ কয়েকটা চরিত্র তৈরি করে একটা স্পেকুলেটিভ ফিকশনের ফ্রেমওয়ার্ক দিয়ে 309 পাতার ফিকশন, একটা ফিকশন লেখা কি নয়, এবং সেটাই একটা ক্রিয়েটিভ রাইটার বা নভেলিস্টের কাজ। সুনীল গঙ্গোপাধ্যায় বলতেন যে একজন বড় নভেলিস্ট তখনই হবে যখন তুমি প্রতিদিন সকালবেলা উঠে 10 পাতা ক্রিয়েটিভ রাইটিং লিখতে পারবে। একটা উপন্যাসের 10 পাতা করে প্রতিদিন লিখতে পারবে, ইম্পসিবল টাস্ক, অসম্ভব কঠিন ব্যাপার। পৃথিবীতে ইতিহাসে খুব গিফটেড রাইটার ছাড়া এটা গিফটেড লোক ছাড়া এটা সম্ভব নয়।
তো এই এই হচ্ছে বেসিক্যালি একজন ক্রিয়েটিভ রাইটারের মেন কাজ। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক এই যে ডিটেকটিভ মিস্ট্রি, ঠিক আছে, গোলকধাঁধার শঙ্খচূড়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক অর্ণব সেন একজন কলকাতা, তোরা অনেক রিয়েলিটি ফিকশন পড়েছিস, রিয়েলিটি ফিকশনকে হুডানিটো বলে, হু হ্যাজ ডান ইট। ইনফ্যাক্ট ফার্স্ট ইয়ারে তোরা শার্লক হোমস তার লেখা বল ফিকশন, আর্থার কোনান ডয়েল, সরি কোনান ডয়েলের লেখার নামটা কি যেটা তোরা পড়লি? স্পেকল ম্যান। The Speckled Band is an example of a detective mystery or fiction. এখানে ধরা যাক কলকাতা based detective অর্ণব সেন who receives a cryptic letter with ancient Sanskrit verses leading to a string of temple thefts across Bengal. ধরা যাক বেঙ্গলে হর্ষবর্ধনের সময়ে বা ওই সময়ে অনেকগুলো বিভিন্ন জায়গাতে টেম্পলের মধ্যে চুরি হচ্ছিল, তার একটা সংস্কৃত ক্রিপ্টিক ভার্স সে খুঁজে পেল, এবং সে বা সেই সময়ের হতে পারে বা তার রিসেন্টলি তার পরের সময়ের হতে পারে। অ্যান্ড দ্য ডিপার হি ডিগস, যখনই সে ভিতরে ঢুকছে, দ্য মোর হি ডিসকভার্স অ্যাবাউট আ প্যান ইন্ডিয়ান স্মাগলিং রিং টাইড টু তান্ত্রিক রিচুয়ালস অ্যান্ড পলিটিক্যাল করাপশন। একটা প্যান ইন্ডিয়ান স্মাগলিং রিং আছে, যারা মন্দিরের ভেতর থেকে, মন্দির গাত্র থেকে ধরা যাক বিভিন্ন টেরাকোটার জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এটা গ্যাংস্টারের মধ্যে একটা বলা যেতে পারে একটা কার্টেল। এবার এইটাকে অর্ণব সেন, ধরা যাক সে একজন ডিটেকটিভ বা একজন হিস্ট্রি প্রফেসর, সে কেমন করে সেটাকে ডিটেক্ট করবে, এই দিয়ে যদি তোদের ভাবতে বলে, তোরা যদি ভাবিস কেমন করে এটা নিয়ে একটা উপন্যাস লিখবি, মস্তিষ্কের ভিতরে অল্প অল্প করে সেটা নিয়ে ভাবা, ইমাজিনেশনটাকে প্র্যাকটিস করা, তখনই সেটা একটা ক্রিয়েটিভ রাইটিং হবে। বুঝতে পেরেছিস? এরকম অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি। ধরা যাক সুপার ন্যাচারাল মিথকে নতুন করে রিইম্যাজিন করা, ধরা যাক চাঁদ সদাগরের নতুন করে রিটার্ন করছে, মডার্ন ডে অ্যাডাপ্টেশন অফ দ্য মনসামঙ্গল যদি আমরা করি, একটা ইয়াং ওম্যান ডিসকভার্স শি ইজ এ ডিসেন্ডেন্ট অফ দ্য বেহুলা যেন ডিসেন্ডেন্ট। যখন আমরা জানি 25 বছরের মধ্যে কলকাতা নাকি সুন্দরবনের সঙ্গে মিশে যাবে, মানে গঙ্গা বক্ষে চলে যাবে। So as urban floods devastate Kolkata, অনেকেই বলছে জিওলজিস্টরা, she must embrace her mythic destiny to confront the birth of the Monosha, the snake goddess, now a climate avenger. মনসা তো বেসিক্যালি একজন স্নেক। এখন যেন এই যে বিভিন্ন আমাদের পলিটিক্যাল পার্টি, বিভিন্ন মানুষের ফলে আমাদের যে পরিবেশের যে ধ্বংস হয়েছে, সেটা যেন মনসা এখনকার মডার্ন কনটেক্সটে 2025-এর কনটেক্সটে যেন সে রিভেঞ্জ নেবে। আর যদি মনসামঙ্গলের একটা সিকুয়েল লেখা হয়, সেটা কেমন হবে? দ্যাট ইজ হোয়াট মেক্স আ ক্রিয়েটিভ রাইটিং। বল রে, someone wants to join your call, এখন আর জয়েন করে কি লাভ হবে? অঙ্কিতকেও অ্যাটেন্ডেন্স দিলাম, কিন্তু ক্লাস প্রায় শেষ আর কি, প্রায় নয় শেষই আর কি। সো এইরকমভাবে যে ধরনের মানে ফিকশন লেখা হচ্ছে, তাকে দিজ আর দ্য এক্সাম্পল অফ সাম অফ দ্য ক্রিয়েটিভ রাইটিং। এখানে অনেকগুলো এক্সাম্পল আমি দিয়েছি। এটা আমি স্টাডি মেটেরিয়ালটাকে আপডেট করেছি, পুরোনোটাই নেই, নতুনটাই আছে, আমি পরে দিয়ে দিচ্ছি, আর একটু আপডেট করে নিই, তারপরে দিয়ে দেব। তাহলে আজকের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে, we have finished off the first section. What is creative writing? What are the various types of creative writing? Expository, descriptive, persuasive and narrative. আমরা পড়েছি আমরা পড়েছি about various মানে some of the examples of creative writings. কাকে সাইকোলজিক্যাল থ্রিলার কেমন করে লেখা যেতে পারে, মেডিকেল থ্রিলার, ডিটেকটিভ ফিকশন, এইভাবে। এর পরের ক্লাসে
আমরা পড়বো। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা একটা জিনিস করব, কি কি প্রশ্ন করতে পারে আগে দেখে নেব। 2 নম্বরের প্রশ্ন, হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, স্টেট, এরকম প্রশ্ন করতে পারে। স্টেট 1 মেজর ফিচার্স অফ ক্রিয়েটিভ রাইটিং, তো বলতে হবে ইট এমফাসাইজেস অরিজিনালিটি অ্যান্ড ইমাজিনেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ধরো একটা কোয়েশ্চেন করলো 2 নম্বরে, মেনশন 2 কমন জনরাস অফ ক্রিয়েটিভ রাইটিং, তোমরা পুরো উত্তরটা লিখবে। 2 common genres of creative writings are fiction and poetry. Does creative writing always follow strict rules? No, it doesn't. এখানে রুল ব্রেকিং মাঝে মাঝেই হয়। সবাই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো করে লিখবেন, বা জেমস জয়েসের মতো করে লিখবেন, বা ফর এক্সাম্পল চার্লস ডিকেন্সের মতো করে লিখবেন, তারপরে মানে নেই অরিন্দম ঘোষের মতো লিখতে পারে লোকে, ঠিক আছে? So it often allows flexibility and personal style. So give one example of a non-fiction creative writing form. Non-fiction creative writing form. Fiction noy, memoir is a non-fiction creative writing form. Memoir মানে হ্যাঁ, মেমোয়ার বা ডায়েরি। memoir বা ডায়েরি। diary, yes. হ্যাঁ, জার্নালিং, শর্ট Journal, আউট। journal, yes. স্যার একটা কোয়েশ্চেন ছিল, যেগুলো ক্রিয়েটিভ রাইটিং নয়, মানে এক্সক্লুডিং ক্রিয়েটিভ রাইটিং, যে সব ধরনের রাইটিং আছে সেগুলো সব অ্যাকচুয়ালি এক্সপোজিটরি রাইটিং, তাই তো? হ্যাঁ, তাই, তার মধ্যে পড়ছে আরো টাইপ হতে পারে। এই 4 ধরনের টাইপ তোমাদের সিলেবাসের মধ্যে আছে, বুঝলে? এই 4 ধরনের না, মানে আপনি আগের দিন টেকনিক্যাল রাইটিং, সায়েন্টিফিক রাইটিং এসবের কথাবার্তা বলছিলেন, তো আজকে এক্সপোজিটরি রাইটিংটা পড়ে মনে হলো যে তাহলে হয়তো এইসব রাইটিং গুলো, সেই রাইটিং গুলো এর মধ্যে সবই চলে গেছে, ঠিক আছে? এর মধ্যে চলে গেছে মোটামুটি। এবার এরকম কোয়েশ্চেন আসতে পারে, তাহলে যে নেম ওয়ান সিগন্যাল ওয়ার্ড অফেন ফাউন্ড ইন এক্সপোজিটরি রাইটিং। তুমি এক্ষেত্রে বলতে পারো দেয়ারফোর, মানে দেয়ারফোর একটা লজিক্যাল শব্দ, তো একাডেমিক রাইটিং ইউজ করা হয় বা টেকনিক্যাল রাইটিং ইউজ করা হয়, এরকম অনেক শব্দ আছে। আর্গুয়েবলি, সো দিজ আর সাম অফ দ্য সিগন্যাল ওয়ার্ডস অফ এক্সপোজিটরি রাইটিং। এরকম প্রশ্ন আসতে পারে। ধরা যাক ডেসক্রিপটিভ রাইটিং থেকে প্রশ্ন আসতে পারলো, গিভ ওয়ান এক্সাম্পল অফ ডেসক্রিপটিভ রাইটিং। ফর এক্সাম্পল, দ্য নেচার ডেসক্রিপশন ইন আ ট্রাভেলগ is an example of descriptive writing. So what is the primary goal of persuasive writing? The primary goal of persuasive writing is to convince the reader to accept a viewpoint or take action. At a particular viewpoint তুমি নিচ্ছ, নেবার জন্য তোমাকে কনভিন্স করানো হচ্ছে, দ্যাট ইজ পারসুয়েসিভ রাইটিং। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। 5 নম্বরের অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি। 10 নম্বরের প্রশ্নগুলো এরই বড় ফর্ম। Define creative writing and discuss its features with example. What are the different types of writing? Expository, descriptive, persuasive. Distinguish between expository and descriptive writing with example. আমরা অলরেডি পড়েছি। এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। এর পরের ক্লাসে কয়েকটা প্রশ্ন একবার দেখে নিয়ে আমরা চলে যাব আমাদের সেকেন্ড সেকশনে, রাইটিং অ্যাজ ক্রাফট। The right craft of writing, the characteristics of good writing, এটা আমরা পরের ক্লাসে দেখব। এবং তারপরের ক্লাসে আমরা ওই লেজলি হিলের এসেটা আমরা দেখার চেষ্টা করব, খানিকটা পড়বো আমরা প্রিন্সিপলস অফ গুড রাইটিং। বলো পরিষ্কার কি পরিষ্কার নয়? পরিষ্কার? হ্যাঁ স্যার, পরিষ্কার। বেশ, আমরা চেষ্টা করব ক্রিয়েটিভ রাইটিংটার পুরোটা আর কি অন্তত এই গরমের ছুটির মধ্যে শেষ করে ফেলতে, তাহলে এটা আমাদের সুবিধা হবে। স্যার আবার কবে ক্লাস? আবার আইদার কালকে বা পরশু নেব। আমি একটু নজর রাখবে হোয়াটসঅ্যাপে, আমি টাইম পেলেই 1 ঘন্টা সকালে মেয়েটা ক্লাস নিয়েছি। আমার আসলে বাড়িতে রং টং চলছে বলে আমি একটু ব্যস্ত, নাহলে আরও বেশি ক্লাস দিতাম। আমি তোমাদেরকে বলে দেবো যে কালকে বা পরশু যে কোনো একটা সময়, যেই সময় ক্লাস। হ্যাঁ স্যার, একটু আগে থেকে বলবেন, তাহলে সেই টাইমে কোনো প্ল্যান রাখবো। বেশ বেশ বেশ, ডান। সো থ্যাংক ইউ। আমি রেকর্ডিংটা অফ করছি।